হ্যালো বন্ধুরা, আমরা তো চারিদিকে ওয়াইফাই, মোবাইল ডেটা, টিভি রিমোটের মতো অজস্র অদৃশ্য সিগন্যাল দিয়ে সবসময় ঘিরে থাকি, তাই না? এই সব কিছুই হলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তো চলো আজকে আমরা এই সিগন্যালের যাত্রার একেবারে ভেতরে ঢুকব আর বোঝার চেষ্টা করব যে এর সবচেয়ে সহজ আর আদর্শ রূপটা ঠিক কেমন, যা আজকের এই সমস্ত জটিল টেকনোলজিকে সম্ভব করে তুলেছে। চলো একদম একটা সাধারণ প্রশ্ন দিয়ে আজকের আলোচনাটা শুরু করা যাক। আমরা সবাই জানি যে ওয়াইফাই কাজ করে, কিন্তু কখনো কি ভেবে দেখেছো যে দেওয়াল বা অন্য কোনো বাধার মধ্যে দিয়ে এই সিগন্যালটা আসলে কি করে পার হয়ে যায়? এই সহজ দেখতে প্রশ্নটার উত্তরে কিন্তু লুকিয়ে আছে আমাদের আজকের টপিকে। দেখো, বাস্তব জগতের সিগন্যালগুলো কিন্তু বেশ জটিল, বেশ মেসি হয়। তাই সেগুলোকে ভালোভাবে বোঝার জন্য ইঞ্জিনিয়ার আর বিজ্ঞানীরা একটা সহজ আদর্শ মডেল বা আইডিয়াল মডেল ব্যবহার করেন। এই মডেলটাকেই আমরা বলি ইউনিফর্ম প্লেন ওয়েভ। এটা হলো সব ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বোঝার জন্য আমাদের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। তাহলে এই ইউনিফর্ম প্লেন ওয়েভ জিনিসটা ঠিক কি? খুব সহজ করে বললে এটা এমন একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যেখানে ইলেকট্রিক আর ম্যাগনেটিক ফিল্ডের মান আর দশা মানে ফেজ প্রচারের দিকের সাথে লম্বভাবে থাকা একটা অসীম সমতলে সব জায়গায় একই থাকে। ইউনিফর্ম কথাটার মানে হল এর শক্তি একটা সমতলে সবখানে সমান, আর প্লেন মানে হল এর ওয়েভ ফ্রন্টগুলো একদম চ্যাপটাপার সমতল। আর ঠিক এই সরলতার জন্যই একে নিয়ে হিসেব নিকেশ করা অনেক সহজ হয়ে যায়। চলো ব্যাপারটাকে আরও সহজভাবে ভাবি। মনে করো একটা বিশাল শান্ত অসীম পুকুরে একটা নিখুঁত ঢেউ তৈরি হয়েছে, যেটা সবদিকে সমানভাবে ছড়িয়ে পড়ছে। এই যে ঢেউটা, এটাই হলো একটা প্লেন ওয়েভের মতো। এর কোনো বাঁক নেই, কোনো পরিবর্তন নেই, শুধুই একটা পারফেক্ট সরলরৈখিক বিস্তার। এবার চলো এই প্লেন ওয়েভটাকে একটু কাটাছেঁড়া করে দেখি। এর তিনটে মূল অংশ আছে: ইলেকট্রিক ফিল্ড বা ই, ম্যাগনেটিক ফিল্ড বা বি, আর ডিরেকশন অফ প্রপোগেশন বা কে, মানে যেদিকে ওয়েভটা যাচ্ছে। ম্যাক্সওয়েলের সমীকরণ আমাদের বলে যে এই তিনটে জিনিস সব সময় একে অপরের সাথে লম্ব বা পারপেন্ডিকুলার থাকবে, আর এই ইলেকট্রিক ফিল্ডের দিকটাকেই বলা হয় ওয়েভের পোলারাইজেশন। তো আমার প্রশ্নটা হলো, যদি তুমি ইলেকট্রিক ফিল্ড আর ওয়েভটা কোন দিকে যাচ্ছে সেটা জানো, তাহলে কি ম্যাগনেটিক ফিল্ডের দিকটা বের করতে পারবে? বেশ, তাহলে আমরা এখন জেনে গেছি সিগন্যালটা কি। এবার চলো আসল মজার জায়গায় যাওয়া যাক। এই সিগন্যালটা যখন বিভিন্ন মাধ্যম বা মিডিয়া, যেমন ধরো বাতাস, কাঁচ বা কোনো ধাতুর মধ্যে দিয়ে যায়, তখন এর সাথে কি কি ঘটে? চলো শুরু করা যাক সিগন্যালের এই জার্নিটা। ভাবো, সিগন্যালের যাত্রাটা দুরকমের হতে পারে। একটা হলো গুড ডাইইলেকট্রিক, যেমন কাঁচ বা বাতাসের মধ্যে দিয়ে। এখানে সিগন্যালের যাত্রাটা একদম ফ্রি জার্নি, অনেকটা ফাঁকা হাইওয়েতে গাড়ি চালানোর মতো। এটা খুব বেশি শক্তি না হারিয়ে সহজেই পার হয়ে যেতে পারে। অন্যদিকে আছে গুড কন্ডাক্টর, যেমন তামা। এখানে সিগন্যালের জন্য যাত্রাটা একটা ডিফিকাল্ট জার্নি। ভাবো যেন গভীর কাদার মধ্যে দিয়ে দৌড়ানোর চেষ্টা করছো, যেখানে তোমার শক্তি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। কন্ডাক্টর ঠিক এভাবেই সিগন্যালের শক্তিকে শুষে নেয়, যাকে আমরা টেকনিক্যালি বলি অ্যাটেনিউয়েশন। আর এই যাত্রার স্পিড কত? শূন্যস্থানে মানে ভ্যাকিউমে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আলোর গতিতে চলে, যেটা প্রায় সেকেন্ডে ৩০ কোটি মিটার। এটাই হলো ইউনিভার্সের আলটিমেট স্পিড লিমিট। এই অবিশ্বাস্য গতিটা আসে ফ্রি স্পেসের দুটো মৌলিক বৈশিষ্ট্য থেকে: পারমিয়েবিলিটি, যেটা ঠিক করে একটা মাধ্যম ম্যাগনেটিক ফিল্ডকে কতটা সাপোর্ট করবে, আর পারমিটিভিটি, যেটা ঠিক করে সেটা ইলেকট্রিক ফিল্ডকে কতটা সাপোর্ট করবে। এখানে গতির আবার দুটো ধারণা আছে। একটা হলো ফেজ ভেলোসিটি, যেটা ওয়েভের একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির গতি, আর অন্যটা হলো গ্রুপ ভেলোসিটি, যেটা হলো পুরো ওয়েভ প্যাকেট বা আমাদের ডেটার এনভেলপের গতি। আমাদের ওয়াইফাই বা মোবাইল ডেটার আসল ইনফরমেশন কিন্তু এই গ্রুপ ভেলোসিটিতেই বাহিত হয়। সহজ মাধ্যমে এই দুটো গতি একই থাকে। আচ্ছা, কন্ডাক্টরের মধ্যে দিয়ে যাওয়ার সময় ওয়েভটা যে শক্তি হারায় সেটা যায় কোথায়? ওই হারানো শক্তিটা কন্ডাক্টরের ওপরে ছোট ছোট কারেন্ট তৈরি করে, যাকে বলে সারফেস কারেন্ট, এবং শেষে তাপে পরিণত হয়। ঠিক এই কারণেই কিন্তু মাইক্রোওয়েভ ওভেনের ভেতরে কোনো ধাতব জিনিস দিলে সেটা গরম হয়ে যায়। তাহলে এবার ভাবো তো, ধাতু কেন রেডিও সিগন্যাল আটকে দেয় কিন্তু কাঁচ দেয় না? এবার আসা যাক যাত্রার সবচেয়ে মজার আর গুরুত্বপূর্ণ অংশে। যখন আমাদের সিগন্যালটা একটা বাধার সম্মুখীন হয়, মানে এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে ঢোকে, ধরো বাতাস থেকে একটা কাঁচের জানালায় গিয়ে পড়ল, তখন ঠিক কি হয়? যখন একটা ওয়েভ কোনো বাউন্ডারিতে ধাক্কা খায়, তখন মূলত তিনটে ঘটনা ঘটে। প্রথমটা হলো ইনসিডেন্ট ওয়েভ, মানে যে আসল ওয়েভটা আসছে। দ্বিতীয়টা হলো রিফ্লেক্টেড ওয়েভ, মানে ওয়েভের যে অংশটা ধাক্কা খেয়ে বাউন্স করে ফিরে আসে। আর ৩ নম্বরটা হলো রিফ্র্যাক্টেড বা ট্রান্সমিটেড ওয়েভ, মানে যে অংশটা ওই মাধ্যমের মধ্যে দিয়ে পার হয়ে যায় আর প্রায়শই তার দিকটাও একটু বদলে ফেলে।
আসল ওয়েভের মোট শক্তি এই রিফ্লেক্টেড আর রিফ্র্যাক্টেড ওয়েভের মধ্যে ভাগাভাগি হয়ে যায়। কতটা ওয়েভ রিফ্লেক্ট করবে আর কতটা বেঁকে গিয়ে পার হয়ে যাবে সেটা পুরোপুরি নির্ভর করে দুটো মাধ্যমের বৈশিষ্ট্যের উপর। প্রত্যেকটা মাধ্যমের একটা ইন্ডেক্স অফ রিফ্র্যাকশন থাকে, যা ঠিক করে দেয় ওই মাধ্যমে আলোর গতি কতটা কমবে। এই নিয়মটাকে আমরা স্নেলের সূত্র বা স্নেলস ল বলি। শুধু তাই নয়, কোন অ্যাঙ্গেলে ওয়েভটা এসে পড়ছে তার উপর নির্ভর করে রিফ্লেক্টেড আর রিফ্র্যাক্টেড ওয়েভের পোলারাইজেশনও বদলে যেতে পারে, যা পঙ্কিরের স্পেয়ারের মতো টুল দিয়ে বোঝা যায়। এবার একটা খুব স্পেশাল ঘটনা দেখি, যার নাম টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বা TIR। এটা তখন হয় যখন একটা ওয়েভ ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার চেষ্টা করে, কিন্তু একটা নির্দিষ্ট কোণ, যাকে আমরা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বলি, তার চেয়ে বেশি কোণে এসে পড়ে। তখন ওয়েভটা আর বাইরে বেরোতে পারে না, পুরোটাই রিফ্লেক্ট হয়ে ওই ঘন মাধ্যমের মধ্যেই আটকে পড়ে। ব্যাপারটা অনেকটা অদৃশ্য আয়নার মতো। আর এই যে TIR, এই অদ্ভুত সুন্দর নীতিটার উপর ভিত্তি করেই কিন্তু আজকের দিনের হাই স্পিড ইন্টারনেট মানে ফাইবার অপটিক কমিউনিকেশন সিস্টেমটা দাঁড়িয়ে আছে। আলোটা ফাইবারের মধ্যে বারবার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন করে হাজার হাজার কিলোমিটার এগিয়ে চলে, প্রায় কোনো শক্তি না হারিয়েই। তাহলে এবার বলো তো, একটা সিগন্যালকে একটা কেবলের মধ্যে পুরোপুরি আটকে রাখার জন্য কোন শর্তটা পূরণ করা সবচেয়ে জরুরি? চলো, এতক্ষণ তো আমরা ফিজিক্স বুঝলাম। এবার এই সিগন্যালের যাত্রার সাথে সেই সব অসাধারণ টেকনোলজিকে যুক্ত করি যা তোমরা ভবিষ্যতের ECE ইঞ্জিনিয়াররা তৈরি করবে। দেখি এই থিওরিগুলোর বাস্তব প্রয়োগ কোথায় কোথায় আছে। দেখো, কন্ডাক্টর থেকে ওয়েভের যে প্রতিফলন হয় সেটাকে কাজে লাগিয়ে রেডার সিস্টেম তৈরি হয়, যা আকাশে প্লেন ট্র্যাক করে। রিফ্র্যাকশন বা প্রতিসরণকে কাজে লাগিয়ে ক্যামেরা বা আমাদের চশমার লেন্স তৈরি হয়। টোটাল ইন্টারনাল রিফ্লেকশন তো আমরা দেখলামই, যা দিয়ে ফাইবার অপটিক্স কাজ করে। আর কন্ডাক্টরের মধ্যে যে শক্তি শোষিত হয় সেই অ্যাটেনুয়েশনকে ব্যবহার করে তৈরি হয় ইলেকট্রোম্যাগনেটিক শিল্ডিং, যা সংবেদনশীল যন্ত্রকে বাইরের ইন্টারফারেন্স থেকে বাঁচায়। তো পুরো বিষয়টাকে যদি এক ছবিতে দেখি, তাহলে ব্যাপারটা এই রকম দাঁড়ায়। যখনই একটা ইনকামিং সিগন্যাল কোনো বাধার সম্মুখীন হয়, তার শক্তি 3টে ভাগে ভাগ হয়ে যায়। কিছুটা রিফ্লেক্ট হয়, কিছুটা ট্রান্সমিট হয়ে পার হয়ে যায়, আর কিছুটা শোষিত হয়ে তাপে পরিণত হয়। কিন্তু মনে রাখবে, মোট শক্তি কিন্তু সবসময় কনজার্ভ থাকে, কখনো নষ্ট হয় না, শুধু রূপ বদলায়। তাহলে চলো এক ঝলকে দেখে নিই আজ আমরা কি শিখলাম। আমরা একটা সিগন্যালের পুরো জীবনচক্র দেখলাম, তার জন্ম একটা আদর্শ ইউনিফর্ম প্লেন ওয়েভ হিসেবে, তারপর বিভিন্ন মাধ্যমের মধ্যে দিয়ে তার যাত্রা, বাধার সাথে ধাক্কা খেয়ে তার প্রতিফলন ও প্রতিসরণ, এবং সব শেষে টেকনোলজিতে তার অসাধারণ প্রয়োগ। শেষ করার আগে একটা জরুরি কথা বলি। এই যে মূলনীতিগুলো, রিফ্লেকশন, রিফ্র্যাকশন, অ্যাটেনুয়েশন, এগুলো শুধু পরীক্ষার জন্য নয়, এগুলো হলো ভবিষ্যতের কমিউনিকেশন টেকনোলজির ভিত্তি। তোমরা যখন 6G নেটওয়ার্ক, স্যাটেলাইট ইন্টারনেট বা আরও উন্নত কোনো সিস্টেম ডিজাইন করবে, তখন এই ফান্ডামেন্টাল জ্ঞানই হবে তোমাদের সবচেয়ে বড় হাতিয়ার। এই সিগন্যালের যাত্রাকে বোঝা মানে হলো আমাদের কানেক্টেড ভবিষ্যতের আর্কিটেক্ট হওয়ার ক্ষমতা অর্জন করা। এই জ্ঞানই তোমাদের ইনোভেশনের পথে এগিয়ে নিয়ে যাবে। ধন্যবাদ।